স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দীর্ঘ ও যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। এই বিশাল বাহিনীর সদস্যদের অভিজ্ঞতা ও সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ভবিষ্যতে এই বাহিনীকে আরও দক্ষ ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। বুধবার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগকালে আনসার বাহিনী দেশের মানুষের সেবা নিশ্চিত করেছে। তাদের এমন কর্মকাণ্ডের কারণে এই বাহিনী একটি স্বতন্ত্র ও শৃঙ্খলা বাহিনীর মর্যাদা লাভ করেছে। দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় আনসার ভিটিপির যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। এই বিশাল সংখ্যক কর্মকর্তা এবং সদস্যদের দীর্ঘ অভিজ্ঞতা এবং কার্যক্রম পদক্ষেপের আলোকে আপনাদের ভিশন এবং সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা, আমি মনে করি এই বাহিনীর ভবিষ্যৎ কার্যক্রমকে আরও দক্ষ এবং গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 2024 সালের 5ই আগস্ট রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান পরবর্তী সংকটময় পরিস্থিতিতে দেশের সকল থানা পাহারা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা সহায়তা প্রদানেও এই ভূমিকা রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। রাজধানীতে ট্রাফিক আইন ভঙ্গের দায়ে এখন ঝুঁকিতে পড়বে চালকের লাইসেন্স। প্রতিটি লাইসেন্সে থাকছে 12 পয়েন্ট। অনিয়ম করলে এই পয়েন্ট কেটে নেওয়া হয়। সব পয়েন্ট শেষ হয়ে গেলে বাতিল হবে লাইসেন্স। এর নাম দেওয়া হয়েছে ডিমেরিট পয়েন্ট। সড়কের শৃঙ্খলা নিয়ে 2 পর্বের প্রতিবেদনের আজ শেষ পর্ব। এতদিন ট্রাফিক আইন ভাঙলে চালকদের কপালে জুটত শুধু জরিমানা কিংবা মামলার কাগজ, কিন্তু সেই প্রথাগত শাস্তিতে কি সড়কে শৃঙ্খলা ফিরেছে? উত্তরটা সম্ভবত না। আর তাই এবার সড়কে শৃঙ্খলা ফেরাতে কঠোর দাওয়াই নিয়ে এসেছে বিআরটিএ এবং ট্রাফিক পুলিশ, যার নাম ডিমেরিট পয়েন্ট পদ্ধতি। ঢাকা শহরের সড়কে নৈরাজ্য কমাতে এবার কঠোর অবস্থানে ট্রাফিক বিভাগ। গাড়ি বা লাইসেন্স জব্দ বা জরিমানার পাশাপাশি এখন চালু হয়েছে ডিমেরিট পয়েন্ট পদ্ধতি। বিআরটিএ সফটওয়্যারে লাইসেন্সধারীর নামে বরাদ্দ থাকে 12 পয়েন্ট। আইন ভাঙলেই সেই পয়েন্ট কেটে নেওয়া হচ্ছে। গত 2 মাসে প্রায় 700 চালকের লাইসেন্স থেকে পয়েন্ট কাটা হয়েছে, অর্থাৎ প্রতিদিন গড়ে 11 জনের মতো চালক আইন অমান্য করেছেন। বর্তমানে বাস, ট্রাক, মাইক্রোবাস সহ বড় যানবাহনের ক্ষেত্রে এটি কার্যকর হলেও ভবিষ্যতে মোটরসাইকেল চালকদেরও এর আওতায় আনার পরিকল্পনা রয়েছে। উল্টো পথে গাড়ি চালানো, সিগন্যাল অমান্য করা, অবৈধ পার্কিং কিংবা অতিরিক্ত ভাড়া আদায়ের মতো 13টি নির্দিষ্ট অপরাধের জন্য কাটা হচ্ছে পয়েন্ট। গতিসীমা লঙ্ঘন বা হর্ন বাজালে 1 পয়েন্ট, আর ইচ্ছাকৃতভাবে পথ আটকানো বা অতিরিক্ত পণ্য পরিবহন করলে 2 পয়েন্ট কাটা হবে। আর সেই পয়েন্ট কাটা হচ্ছে আইন অমান্য করে, জরিমানা এবং মামলা হলে তার নথি দেখে। 12 পয়েন্ট বলে আর সে লাইসেন্স পাবো না, সে সারা জীবন ধরে পঙ্গু। ড্রাইভিং লাইসেন্সের পয়েন্টটা কাটা এটা খুব ভালো সিস্টেম, তবে এটা অনেকে জানে না যে পয়েন্ট কাটলে কিছু পয়েন্ট অ্যাড হয় একটা নির্দিষ্ট সময় পরে। এই জিনিসটা সরকারের পক্ষ থেকে আমাদেরকে ভালোভাবে ওয়াকিবহাল করতে হবে। তবে আসার কথা হলো, কোনো চালক টানা 6 মাস আইন মেনে চললে আপিলের মাধ্যমে হারানো পয়েন্ট ফেরত পাওয়ার সুযোগ থাকছে। আমরা বলেছি যে যত কম পারা যায় এই গাড়ির বিরুদ্ধে মামলা কম হবে। মামলা খাবে ড্রাইভার, এবং সড়ক পরিবহন আইনে যে 12 পয়েন্ট আছে, এই পয়েন্ট থেকে তার পয়েন্ট কাটা শুরু হবে, এবং কাটতে কাটতে একসময় দেখবেন যে তার ড্রাইভিং লাইসেন্স তো সাসপেন্ড হয়ে যাবে। একটা ড্রাইভিং লাইসেন্স যখন সাসপেন্ড হয়ে যাবে, তখন বিআরটিএর দরকার যে অত্যন্ত কঠিন একটা নিয়মের মধ্যে নিয়ে আসা। সফটওয়্যারের মাধ্যমে এই তথ্য বিআরটিএ সার্ভারে জমা হচ্ছে। কোনো চালকের পয়েন্ট 10-এ নেমে এলে তাকে সতর্কবার্তা পাঠানো হবে, আর 12 পয়েন্ট শূন্য হয়ে গেলেই স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে লাইসেন্স। ট্রাফিক পুলিশকে আরও যদি আমরা প্রযুক্তির সহায়তা দিতে পারি, যাতে কিনা সে ভেহিকেলের আনফিটের জন্য ফিটনেসের সংক্রান্ত বিষয় মালিককে, চালকের ভুলের জন্য চালককে, বা অন্যান্য ক্ষেত্রে যদি আমরা এটা ব্যবহার করতে পারি, দেখা যাবে যে আসলে পুলিশের শারীরিক যেই পরিশ্রমটা করতে হতো সেটা কমে যাবে, বরং তারা প্রযুক্তির সহায়তা নিয়ে তারা সুন্দর এনফোর্সমেন্ট করতে পারবে। পকেটের জরিমানার চেয়ে লাইসেন্স বাতিলের ভয়ই চালকদের সিগন্যাল মানাতে বেশি বাধ্য করবে, এমনটাই মনে করছেন বিশ্লেষকেরা। তাই নিরাপদ সড়ক আর নিজেদের লাইসেন্স বাঁচাতে নিয়ম মানার কোনো বিকল্প নেই। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা।
চট্টগ্রামের আনোয়ারার চার্লি অ্যাঙ্কর পয়েন্ট এলাকায় নোঙ্গর করা একটি জাহাজে 2 বিদেশি ক্রুর সংঘর্ষের ঘটনায় ছুরিকাঘাতে থাইল্যান্ডের এক নাবিক নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম রাফিফোং কালাহান। তিনি MTKPP-01 নামের জাহাজের ক্রু ছিলেন। পুলিশ জানিয়েছে জাহাজে কর্মরত 2 বিদেশি ক্রুর মধ্যে ঝগড়া বিবাদের এক পর্যায়ে রাফিফোংকে ছুরি দিয়ে আঘাত করা হয়। গুরুতর অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট সোহেল উদ্দিন জানান, এই বিষয়ে সংশ্লিষ্ট নৌবন্দরে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কী কারণে 2 নাবিকের মধ্যে সংঘর্ষ হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। সিরাজগঞ্জ শহরের পুরাতন কমিউনিটি হাসপাতাল কমপ্লেক্সে ভুল চিকিৎসার অভিযোগে সাবিনা খাতুন নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। প্রতিবাদে হাসপাতালে হামলা ও ভাঙচুর চালিয়েছে নিহতের স্বজনরা। মঙ্গলবার বিকাল 5:30টার দিকে এই ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানান, গত 13ই মে অ্যাপেন্ডিক্সের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন সাবিনা খাতুন। পরদিন দুপুরে চিকিৎসক মুকুল হোসেন সাবিনা খাতুনের অস্ত্রোপচার করেন। অপারেশনের পর শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাকে বগুড়ার ঠ্যাঙ্গামারা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার আরও অবনতি হলে গত সোমবার সন্ধ্যায় ঢাকার উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে মঙ্গলবার দুপুর 12টার দিকে সাবিনা মারা যান। বিকালে মরদেহবাহী অ্যাম্বুলেন্স সিরাজগঞ্জে পৌঁছালে ক্ষুব্ধ স্বজনরা পুরাতন কমিউনিটি হাসপাতাল কমপ্লেক্সে হামলা চালিয়ে ভাঙচুর করেন। নারায়ণগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন কিছুতেই উন্নতি হচ্ছে না। একের পর এক হত্যা, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিস্তার স্থানীয়দের আতঙ্কগ্রস্ত করে তুলছে। বিশিষ্টজনরা বলছেন, যেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাই নিরাপদ নন, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা তাদের জন্য কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন উঠেছে। যেন আতঙ্কের এক নগরীতে পরিণত নারায়ণগঞ্জ। উদাহরণ দিয়ে বোঝাই, গত 9 মার্চ ভোরে নিতাইগঞ্জে ডিউটিরত অবস্থায় পুলিশের এক এএসআইকে মারধর করে সরকারি পিস্তল ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরের ঘটনা 15 মার্চ বিকেলে শহরের উকিলপাড়া রেললাইনে মাদক বিক্রেতাদের আটক করতে গেলে রেলওয়ে পুলিশের একজন এসআইকে মারধর করে মাদক কারবারিরা। ঘটনা আরও আছে, এখানেও কুশীলভ মাদক কারবারি। 5 মে দুপুরে ফতুল্লা থানার গলাচিপা বোয়ালিয়াখাল এলাকায় র্যাবের 3 সদস্যকে কুপিয়ে জখম করা হয়। পরিসংখ্যান বলছে, চলতি বছরের প্রথম 4 মাসে নারায়ণগঞ্জে 39টি হত্যাকাণ্ড, 107টি চুরি, ছিনতাই 29টি এবং ডাকাতির ঘটনা ঘটে 20টি। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর গতিবিধি লক্ষ্য রাখতে রীতিমতো ড্রোন ও সিসি ক্যামেরা ব্যবহার করছে অপরাধীরা। এ অবস্থায় উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মাঝে। পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছেন বিশিষ্টজনরা। কিশোর গ্যাংদের দ্বারাই আইন শৃঙ্খলা বাহিনী আক্রান্ত হচ্ছে। আইনটাকে একটু কঠোরভাবে এটাকে প্রয়োগ করতে পারলে তাহলেই এই কিশোর গ্যাংদের দ্বারা এই আইন শৃঙ্খলা বাহিনীর যে উপর আক্রমণ সেটা রোধ করা যাবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এদের স্বচ্ছতার প্রশ্ন আছে, সরকারি দলের এদের স্বচ্ছতার প্রশ্ন আছে, এবং আমাদের প্রশাসনের যারা তাদের স্বচ্ছতা এবং সততার প্রশ্ন জড়িত। এবং সামগ্রিকভাবে যদি এগুলোকে ঘুরে দাঁড় করানো না যায়, তাহলে আমাদের এই অবক্ষয় থেকে, এই দুরবস্থা থেকে আমাদের সহজে পরিত্রাণ নাই। যে করে হোক মাদকদ্রব্য এবং কিশোর গ্যাং এবং যারা নিয়ে অস্ত্র ব্যবসায়ী তাদেরকে আইনের আওতায় আনতে হবে, নাহলে আমাদের সমাজ ব্যবস্থা অচিরেই ভেঙে পড়বে। এত কিছুর পরও আশ্বাসের বাণী শোনাচ্ছে পুলিশ। র্যাব জানায়, অপরাধ করলে কোনো ছাড় দেওয়া হবে না। জনমনে আতঙ্কিত হবে না এই জন্য যে আমাদের প্রতিনিয়ত আমাদের কিন্তু কাজ পিছিয়ে নেই। আমাদের থানাগুলি, আমাদের ডিবি টিম দিনের রাতে কাজ করছে, সার্বক্ষণিক আমাদের টহল আছে, এবং আমরা যারা এই উঠতি বয়সের যারা কিশোর গ্যাং যারা এই ধরনের অপকর্মগুলো করে থাকে তাদের কিন্তু আমরা প্রতিনিয়ত ধরছি। অপরাধ করে কেউ পার পাবে না। সো অপরাধীদের জন্য আমরা বলতে চাই যে আপনারা এই অপরাধের জগৎ ছেড়ে আপনারা শান্তি এবং ভালোর পথে ফিরে আসেন। এর বাইরেও ধর্ষণ ও নারী নির্যাতনের একাধিক অভিযোগও রয়েছে নারায়ণগঞ্জে। আফরিদ হাসান, দীপ্ত, বার্তা কক্ষ। কোরবানির হাটে তোলার অপেক্ষায় দিনাজপুরের সম্রাট
চাঁপাইনবাবগঞ্জের নবাব আর পাবনার সাদা সুলতান। এদের দাম হাঁকা হচ্ছে 8 থেকে 15 লাখ পর্যন্ত। বিশাল আকৃতির এসব পশুকে সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাওয়ানোর দাবি মালিকদের। বিশাল দেহের ধূসর রঙের ষাঁড়টির দৈর্ঘ্য প্রায় 10 ফুট, উচ্চতা 5 ফুট, 30 মণ ওজন ষাঁড়টির নাম রাখা হয়েছে সম্রাট। দাম হাঁকা হবে 12 লাখ টাকা। এটা সম্রাট। সম্রাটের মালিক দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের মধ্য দুর্গাপুর গ্রামের আব্দুর রাজ্জাক। তিনি জানান, সম্রাটকে দেশীয় খাবারের পাশাপাশি কাঁচা কলা, গাজর, আপেল, কাঁঠাল সহ বিভিন্ন মৌসুমী ফল খাওয়ানো হয়। প্রতিদিন খরচ 800 থেকে 1000 টাকা। বছর থেকে লালিত পালিত করতেছি দেশীয় খাবার খাইয়ে, ঘাস, খড়, ভুট্টা আটা, গমের ভুসি, খৈল, মসুর কালাই, দেশীয় সিজনারি ফল খাওয়াই, যেমন কাঁঠাল কম দাম পাওয়া যায়। আবার দেখা গেছে কিছু সবজি, কাঁচা বাজার, পাতাকপি, এই ধরনের কিছু কম দামি যেগুলো ফল পাওয়া যায় এগুলোকে খাওয়াই লালিত পালিত করে বড় করছি। সাদা কালো রঙের বিশাল দেহ, শান্ত চলন বলন আর আভিজাত্যের অবয়ব। নাম নবাব। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের ইউসুফ আলী বিশ্বাসের খামারে পরম মমতায় বড় হয়েছে নবাব। 3 বছরের প্রচেষ্টায় বর্তমানে 4 দাঁতে নবাবের দৈর্ঘ্য প্রায় 8 ফুট, ওজন 25 মণ। ঘাস, খড়, ভুট্টা, গম, খৈল ও ভুসি নবাবের মূল খাবার। আমার খামারে একটা বড় গাভী ছিল, ওখানেই তাকে বীজ দিই, উন্নত মানের বীজ দিই। বীজ দেওয়ার ফলে এরকম একটা আমরা প্যারাই পাইছি, গরু পাইছি। এই গরুটাকে লালন পালন 3 বছর যাবৎ করার পরে এখন বর্তমানে ওনার ওজন 25 মণ দাঁড়িয়েছে। আমাদের চাঁপাইনবাবগঞ্জের নামের সাথে মিল রেখে নবাব নাম দিয়েছি এবং নবাবের মতোই তার চলাফেরা এবং খুব ভদ্র নম্র ধরনের এই গরুটি। ধবধবে সাদা, দৈর্ঘ্য 6 আর প্রস্থে 9 ফুট। পাবনার বিশাল এই ষাঁড় গরুর নাম সাদা সুলতান। 15 লাখ টাকায় বিক্রির প্রত্যাশা মালিকের। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। বেজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আলোচনা শুরু হয়েছে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় 2 দিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছান পুতিন। তার এই সফরের মূল লক্ষ্য চীনের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক ও বৈশ্বিক নানা ইস্যুতে আলোচনা করা। সফরের আগে পুতিন জানিয়েছেন, চীন ও রাশিয়া অন্য কোনো দেশের বিরুদ্ধে জোট বাঁধতে চায় না, বরং তারা শান্তি ও সার্বিক সমৃদ্ধির জন্য একসাথে কাজ করছে। মস্কো ও বেজিংয়ের মধ্যকার গভীর সম্পর্ককে বিশ্বমঞ্চে একটি স্থিতিশীল শক্তি হিসেবে আখ্যায়িত করেছেন তিনি। 1 বছরেরও কম সময়ের মধ্যে 2 নেতার এটি দ্বিতীয় সাক্ষাৎ। দ্রুত কোনো সমঝোতা না হলে আগামী কয়েকদিনের মধ্যেই তেহরানের ওপর বড় ধরনের আঘাত হানতে পারে যুক্তরাষ্ট্র। ইরানকে লক্ষ্য করে আবারও হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে এমন কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, 2 থেকে 3 দিন পর্যন্ত অপেক্ষা করবে যুক্তরাষ্ট্র। শান্তি চুক্তি না হলে তাদের আরেকটি বড় হামলা চালাতে হতে পারে। তিনি আরও জানিয়েছেন, নতুন হামলা থেকে মাত্র 1 ঘন্টা দূরে ছিল ওয়াশিংটন। এমনকি নৌবাহিনীর জাহাজগুলোতে হামলার জন্য মিসাইল লোডের পাশাপাশি অন্যান্য অস্ত্র প্রস্তুত করা হয়েছিল, কিন্তু আরব নেতাদের অনুরোধে হামলার সিদ্ধান্ত থেকে তিনি সরে আসেন। এ সময় ট্রাম্প দাবি করেন, ইরান বর্তমানে একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। দেশটি মরিয়া হয়ে একটি চুক্তি করতে চায় বলেও দাবি করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যা এবং তাদের মাথার জন্য পুরস্কারের ঘোষণা দিয়ে একটি বিল পাশের তোড়জোড় চলছে ইরানের পার্লামেন্টে। 5 কোটি 82 লাখ মার্কিন ডলার পুরস্কারের প্রস্তাব করা একটি বিল নিয়ে দেশটির পার্লামেন্টে ভোটাভুটির কথা রয়েছে। ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজির বরাত দিয়ে এই তথ্য দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ। এতে বলা হয়েছে, ইসলামী প্রজাতন্ত্রের সামরিক ও নিরাপত্তা বাহিনীর পাল্টা ব্যবস্থা শীর্ষক একটি বিল প্রস্তুত করা হচ্ছে। বিলটি পাশ হলে ট্রাম্প বা নেতানিয়াহুকে হত্যা করার জন্য পুরস্কার প্রদান করা হবে। আজিজি জানিয়েছেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যায় সরাসরি ভূমিকা রাখার অপরাধে ট্রাম্প, নেতানিয়াহু ও মার্কিন সেন্ট্রাল কমান্ডের অ্যাডমিরাল ব্র্যাড কুপার দায়ী। তাই তাদের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া উচিত।
যুদ্ধের কারণে ইসরায়েল, ইরান এবং যুক্তরাষ্ট্রকে পছন্দ করেন না বিশ্বের বিভিন্ন প্রান্তের অধিকাংশ মানুষ। অপছন্দের এই তালিকার শীর্ষ 5-এর মধ্যে আরও রয়েছে আফগানিস্তান ও ইরান। বৈশ্বিক ভাবমূর্তি সূচক নিয়ে এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। তবে সুইজারল্যান্ড, কানাডা, জাপান, সুইডেন ও ইতালি রয়েছে পছন্দের তালিকায় সবার ওপরে। গ্লোবাল কান্ট্রি পারসেপশনস ইন্ডেক্স বা বৈশ্বিক ভাবমূর্তি সূচক 2026 অনুযায়ী বিশ্বব্যাপী মানুষের সবচেয়ে অপছন্দের দেশ ইসরায়েল। এরপরই আছে উত্তর কোরিয়া, আফগানিস্তান, ইরান ও যুক্তরাষ্ট্র। 129টি দেশ ও 3টি আন্তর্জাতিক সংস্থার 46,667 জন উত্তরদাতার মতামতের ভিত্তিতে এ তালিকা তৈরি করেছে নিরা ডেটা নামের একটি বৈশ্বিক জনমত গবেষণা প্রতিষ্ঠান। গবেষণা প্রতিবেদনে দেখা যায়, ফিলিস্তিনের গাজায় জাতিগত হত্যা, ব্যাপক হারে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতি, অনাহার নীতি ও অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপন এবং ক্রমবর্ধমান সহিংসতার কারণে আন্তর্জাতিক অঙ্গনে ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের। দেশটির ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের ভাবমূর্তিতেও বড় ধস নেমেছে। জনপ্রিয়তার দিক থেকে তারা আফগানিস্তানের কাতারে। রাশিয়া ও চীনের জনপ্রিয়তা যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতি মূলত এই অজনপ্রিয়তার কারণ। এর মধ্যে রয়েছে ন্যাটো মিত্রদের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন, আগ্রাসী শুল্ক নীতি, গ্রিনল্যান্ড সংক্রান্ত হুমকি, ইউক্রেনের সহায়তা কমানো এবং ইরানের সাথে মার্কিন ইসরায়েল দ্বন্দ্বে ওয়াশিংটনের ভূমিকা। অবশ্য সুইজারল্যান্ড, কানাডা, জাপান, সুইডেন এবং ইতালি এই 5টি দেশ আছে সবচেয়ে পছন্দের তালিকায়। সাইফুর রহমান শিশির, দীপ্ত, বার্তাকক্ষ। জাপানে আসন্ন এশিয়ান প্যারা গেমসের জন্য টঙ্গীতে শুরু হয়েছে প্যারা আর্চারি প্রতিযোগিতা ও সিলেকশন ক্যাম্প। শারীরিক প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে এই আর্চারদের দেশের সম্পদে পরিণত করাই আয়োজনের মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকরা। কেউ জন্ম থেকে, কেউ বা দুর্ঘটনার শিকার হয়ে হুইল চেয়ারে কাটাচ্ছেন জীবন, কিন্তু প্রবল ইচ্ছা শক্তিকে পুঁজি করে দেশকে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্ব করতে প্রস্তুত এই আর্চাররা। সে লক্ষ্যে অংশ নেন প্যারা স্পোর্টস কার্নিভালের ট্যালেন্ট হান্ট কার্যক্রমে। পার্থক্যটা চোখে পড়ার মতো, বাট মনের যে বিশ্বাস, আত্মবিশ্বাস এবং পরিশ্রম, দুইটা যদি ভালো থাকে তাহলে এটার মাঝে কোনো পার্থক্য নাই। বাংলাদেশের আর্চারি কোচ হিসেবে লম্বা সময় ধরে কাজ করছেন জার্মানির মার্টিন ফ্রেডরিক। তার হাত ধরে উঠে এসেছে রোমান সানা, দিয়া সিদ্দিকিদের মতো তারকারা। শারীরিক প্রতিবন্ধী এই আর্চারদের দক্ষতায় তিনিও মুগ্ধ। ওদের দেখে আমি ভিন্ন রকমের সাহস পাচ্ছি। মানুষ চাইলে যে কোনো কিছুই করতে পারে, ওরা তারই উদাহরণ। আর্চারি খেলাটি বেশ ব্যয়বহুল, তার উপর প্রতিবন্ধী বলে অনেকেই আগ্রহ দেখায় না খুব একটা। তবুও মানসিক শক্তিকে পুঁজি করে টঙ্গীর আহসানুল্লাহ মাস্টার স্টেডিয়ামে সবুজ গালিচায় প্রশিক্ষণ ক্যাম্পে হাজির এই অ্যাথলেটরা। তাদের জন্য সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিতে আশ্বাস দিয়েছে আর্চারি ফেডারেশন। প্লেয়ারের এমনি টাকা পয়সা নাই, এটা একটা মিনিমাম একটা প্রাইস আছে, এটা যদি প্রোভাইড করতে পারি এবং প্রোভাইড করা সম্ভব, আপনি যেটা বললেন সেই দিকে আমরা উদ্যোগ নিচ্ছি। আপনি উইল সারপ্রাইজ টু নো যে 12টা এরোর দামই 60,000 টাকা পড়ে। সো ইট ইজ ভেরি এক্সপেন্সিভ। সো তার মধ্যে আমরা কোপ করতেছি যে হয়তো যতটুকু সময় আমাদের সাধ্যর মতো আমরা ততটুকু দেওয়ার। দুবাই 2025 এশিয়ান ইউথ প্যারা গেমসে 3টি স্বর্ণ জয়ের পাশাপাশি দলগত ইভেন্টে হুইল চেয়ার বাস্কেটবলে ব্রোঞ্জ জেতে বাংলাদেশ। প্যারালিম্পিক কমিটির মহাসচিব নিজেও স্বীকার করেন, ভালো মানের হুইল চেয়ার থাকলে হয়তো আরো ভালো করতো দল। যত আমরা পারফরমেন্স শো করতে পারবো, সরকারের মাধ্যমে হোক, বেসরকারি অনুদানের মাধ্যমে হোক, ন্যাশনাল প্যারালিম্পিক হোক বা এশিয়ান প্যারালিম্পিক বা আইপিসির কাছে আমরা রিকোয়েস্ট করব যে আমাদেরকে, বাংলাদেশকে যেন এইসব স্পোর্টস হুইল চেয়ারগুলি আমরা যেন পাই এবং কম দামেও যেন কিনে নিয়ে আসতে পারি। আগামী 18 থেকে 24 অক্টোবর জাপানের আইচি ও নাগোয়া শহরে 5ম এশিয়ান প্যারা গেমস অনুষ্ঠিত হবে। নতুন ও পুরনো মিলিয়ে প্রায় 30 জন প্যারা অ্যাথলেটদের প্রশিক্ষণ দিতে প্রায় 3 মাসের ক্যাম্প আয়োজন করা হয়েছে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। 22 বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হয়েছে আর্সেনাল। এক ম্যাচ বাকি থাকতেই শিরোপা জিতে নিল কানাররা। যদিও আজ মাঠে নামতে হয়নি তাদের। বোর্নমাউথের মাঠে ম্যানচেস্টার সিটি হোঁচট খাওয়ার সঙ্গে সঙ্গেই নিশ্চিত হয়ে গেল আর্সেনালের শিরোপা। লড়াইটা শেষ ম্যাচ পর্যন্ত জমিয়ে রাখতে পারল না ম্যান সিটি। শিরোপার লড়াইয়ে টিকে থাকতে জয়ের বিকল্প ছিল না সিটির। তবে 1-1 গোলের ড্রয়ে সন্তুষ্ট থাকতে হলো তাদের। ম্যান সিটি পয়েন্ট খোয়ানোয় শেষ ম্যাচ নিয়ে আর কোনো দুশ্চিন্তা থাকলো না আর্সেনালের। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।